মাত্র একটা ছক মুখস্থ করেই তুমি সমস্ত ধরনের জীবনী রচনা লিখতে পারবে। আর ছকটা মুখস্থ করতে 5 থেকে 10 মিনিট লাগবে। তুমি যদি একদম শেষ বেঞ্চের ছাত্রও হয়ে থাকো না কেন, আমি যে ছকটা দেখিয়ে দেব, খুব উচ্চ মানের এই নোটস তোমার মুখস্থ করতে 5 থেকে 10 মিনিট সময় লাগবে। আজকে উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আমি নিয়ে এসেছি জীবনী লেখার ছক। উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারে 10 নাম্বার থাকে সূত্র অবলম্বনে রচনা লেখায়। এখানে সাধারণত জীবনী রচনাই দেওয়া হয়। কার জীবনী আসবে এটা প্রেডিক্ট করা অনেক বছর কঠিন হয়ে পড়ে। তবে তুমি যদি ছকটা মুখস্থ রাখতে পারো তাহলে মোটামুটি কিন্তু তুমি লিখে আসতে পারবে। এই জায়গাতে একটা বিষয় প্রথমেই বলবো, একদম পড়ে পাই টু পাই সুন্দর করে রচনা লিখলে তুমি 10-এ 10 পেলে, 8 পেলে, 9 পেলে, এটা স্বাভাবিক। ছক পড়ে রচনা লিখে কিন্তু তুমি 10-এ 10 কোনোদিনও পাবে না। সে তুমি যার ছকই পড়ো না কেন 5-6 পর্যন্ত নাম্বার পেতে পারো। তবে ওই নাই মামার চাইতে কানা মামা ভালো। যদি পরীক্ষাতে দেখা গেল কিছুই কমন এলো না, তুমি যে জীবনী পড়েছো তা আসেইনি, তখন এই ছকটাকে তুমি তোমার ব্রহ্মাস্ত্র হিসেবে কিন্তু কাজে লাগাতে পারবে। এই জায়গাতে তোমাদের কয়েকটা ডাউট ক্লিয়ার করি। বাজার চলতি কিছু বিভ্রান্তিকর বই দেখে তোমাদের মনে একটা আর কি ভয় ভীতি কাজ করছে যে যদি সূত্র অবলম্বনে রচনা দেয়, সেখানে যদি জীবনী থাকে, তাহলে কি জীবনীর নাম দেওয়া থাকবে না? অর্থাৎ যে কার জীবনী লিখতে দেওয়া হয়েছে তার কি নাম থাকবে না? উত্তরটা হলো অবশ্যই থাকবে। ধরো তোমাদের স্বামী বিবেকানন্দের রচনা দিল, কিংবা বেগম রোকেয়া দিল, কিংবা ধরো মহাশ্বেতা দেবী, ঋত্বিক ঘটক, যারই জীবনী দেওয়া হোক না কেন, বা সুকান্ত ভট্টাচার্য, তার নামটা প্রশ্নপত্রের উপর স্পষ্টভাবে লেখা থাকবে। তবে নামকরণে একটা টুইস্ট আছে, সেটা ফলো না করলে তোমার 1 নাম্বার কাটা যাবে। তোমরা দেখবে বাজার চলতি বিভিন্ন জায়গাতে বিভিন্ন জীবনী রচনার ছক পাওয়া যাচ্ছে, সেখানে প্রত্যেকটা মানে পয়েন্টে পয়েন্টে কোটেশন। তুমি যে কোনো কোম্পানির একটা রচনার বই খোলো, যার লেখা তুমি পছন্দ করো না কেন, সেই জীবনী রচনায় দেখো কতগুলো কোটেশন আছে। কোটেশন কি সত্যিই প্রয়োজন? আগে এটা বোঝো। যে কোনো রচনায় 2-3টে কোটেশন অবশ্যই ভালো, তবে কোটেশনের উপর কোটেশন, প্রতি পয়েন্টে পয়েন্টে অতিরিক্ত কোটেশন, এটা খুব বিরক্তিকর। এবার আমাকে অনেকে একটা কমেন্ট করেছো, স্যার জীবনী রচনার কিছু কমন কোটেশন বলুন। জীবনী রচনার কোনো কমন কোটেশন হয় না। কিছু জীবন, কিছু জন্ম, কিছু মৃত্যু বিষয়ক অর্ডিনারি কোটেশনকে যদি তুমি জীবনী রচনার ক্ষেত্রে ব্যবহার করো, স্যারেরা 1 মিনিটে বিষয়টা ধরে ফেলবেন এবং এতে বিরক্তই হবেন। দেখো, কোটেশনের গুরুত্ব আছে। তুমি ধরো নেতাজির জীবনী লিখছো, সেখানে বিখ্যাত সেই উক্তি, তোমার আসন শূন্য আজি পূর্ণ করো হে বীর, তুমি লিখতে পারো। তুমি ধরো ভগিনী নিবেদিতার লিখছো, তাহলে লিখতে পারো স্বামীজি বলেছিলেন যে নারী একজন পুরুষের চেয়ে প্রকৃত সিংহীর প্রয়োজন, এই লাইনটা লিখতে পারো। ধরো রবীন্দ্রনাথ ঠাকুর দিলে রবীন্দ্রনাথ কেন্দ্রিক কোনো তুমি বিষয় লিখতে পারো। সুকান্ত ভট্টাচার্যের দিলে সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত সব যে উক্তি রয়েছে, যে তিনি এই পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাবেন, সেই উক্তিটি লিখতে পারো। ধরো তোমাকে বলা হলো স্বামী বিবেকানন্দ নিয়ে লিখতে, সেখানে বিবেকানন্দ সংক্রান্ত উক্তি, যে বিবেকের বাণী ছুটেছে বিশ্বময়, এই রকম উক্তি ব্যবহার করা যেতে পারে। কিন্তু কমন কিছু জন্মানোর, কিছু মৃত্যুর উক্তি সবার জন্য যদি তুমি ছকের জন্য রেডি করে যাও, স্যারের 1 মিনিট লাগবে না বুঝতে যে এটা ছক পড়ে এসেছো। এবং স্যার যদি নাও বুঝতে পারেন, এই কোটেশনগুলো কিন্তু প্রাসঙ্গিক নয়। তুমি যাকে নিয়ে লিখবে সেই সংক্রান্ত কোটেশন যদি দিতে পারো ভালো, যদি না পারো তাতে বিন্দু মাত্র অসুবিধে নেই। কোটেশন দিলে পুরো নাম্বার পাওয়া যায়, না দিলে নাম্বার কেটে নেয়, এমন কোনো ব্যাপার নেই। এই বিষয়টা আগে বোঝো। আমি দেখলাম আমাকে এক ভাই একটি জীবনী পাঠিয়েছেন, যিনি লিখেছেন বা যেখান থেকে পেয়েছে, আমি তার প্রতি পূর্ণ সম্মান রেখেই বলছি। সেখানে লেখা ডেল কার্নেগির এই উক্তিটি আজকের দিনে প্রাসঙ্গিক। আচ্ছা তুমি বলো, কোনোদিন আমি বিদ্যাসাগরের জীবনী লিখছি, বা আমাদের বাঙালি মনীষীদের জীবনী লিখছি, ধরো আমি বেগম রোকেয়ার লিখছি, আমি কাজী নজরুলের লিখছি, আমি যে কারোর লিখছি, সেই জায়গাতে আমি ডেল কার্নেগির উক্তি দেব, এটা কি আদৌ যুক্তিযুক্ত? তুমি বলো। তুমি জীবনে কোনোদিন দেখেছো ডেল কার্নেগির উক্তি দিয়ে কোনো বাঙালির জীবনী লেখা?
এটা কিন্তু ঠিক নয়। অনেকেই মানে কঠিন কঠিন শব্দ দিয়ে কি একটা তৈরি করে উদ্ভট উদ্ভট কথা দিয়ে সেই 2-4 পাতার একটা জীবনী লিখে ছক লিখে দিচ্ছে। ওই ছক মুখস্থ করে পরীক্ষাতে আদৌ তোমরা 30 মিনিটে লিখতে পারবে বলে আমার মনে হয় না। যাই হোক, গোটা বিষয়টা আমি তোমাদের বোঝালাম। এবার দেখাচ্ছি সংক্ষেপে জীবনী লেখার ছক। তবে এই ছকটা মুখস্থ করার পাশাপাশি মাথার একটু বুদ্ধি তোমার কাজে লাগাতে হবে, তাহলেই তুমি জীবনী লেখাতে, আমি তো বলেছি 5-6, কিন্তু বিশ্বাস করো 7-8-9 পর্যন্ত নাম্বার তুমি অর্জন করে নিতে পারো। চলো দেখে নিচ্ছি জীবনীর ছক। যে কোনো জীবনী লেখার ক্ষেত্রে প্রথমেই তোমাকে এরকম খাতার মাঝখানে একটা শিরোনাম দিতে হবে। এখানে ধরো তুমি দাগ নাম্বার দিলে, দাগ নাম্বার কমপ্লিট। এখানে শিরোনাম দিতে হবে। ধরো জীবনানন্দ দাশের দেওয়া হয়েছে, শুধু জীবনানন্দ দাশ লিখলে হবে না, তার নামের আগে একটি বিশেষণ বসাতে হবে। তুমি লিখতে পারো চিত্র রূপময় কবি জীবনানন্দ দাশ। ধরো নারায়ণ দেবনাথ দেওয়া হলো, তাহলে তোমাকে লিখতে হবে কার্টুন শিল্পী বা চিত্র কাহিনী শিল্পী মানেই কার্টুন নারায়ণ দেবনাথ। মহাশ্বেতা দেবী দিলে বা যে কোনো সাহিত্যিক দিলে তোমরা সহজেই লিখে ফেলতে পারো সাহিত্যিক অমুক বা সুসাহিত্যিক অমুক। তোমরা লিখতে পারো জন্ম শতবর্ষে কবি সুকান্ত, জন্ম শতবর্ষে নাট্যকার বাদল সরকার, জন্ম শতবর্ষে চলচ্চিত্রকার ঋত্বিক ঘটক, জন্ম শতবর্ষে মহাশ্বেতা দেবী বা 1084 মা মহাশ্বেতা দেবী। এইরকম একটা তোমরা হেডিং লিখবে। এইবার আমি সূচনা লিখতে পারি, ভূমিকা লিখতে পারি, অবতরণিকা লিখতে পারি, প্রাককথন লিখতে পারি। এই পয়েন্টের নাম তোমার যা ইচ্ছে লিখবে, সূচনা, ভূমিকা, অবতরণিকা, প্রাককথন। আমার তো মনে হয় সূচনা ভূমিকা না লিখে এখানে অবতরণিকা এইরকম একটা পয়েন্ট তোমরা লিখে দিতে পারো। গেল এটা। তোমরা কোটেশন চাইছো বলে আমি এমন একটা কোটেশন তোমাদের জন্য বাছাই করেছি যেটা সমস্ত জীবনী রচনায় তোমরা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারো। এই কোটেশনটা, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, এই কোটেশনটা তোমরা লিখলে, এটা মাইকেল মধুসূদন দত্তের একটা মানে অবিস্মরণীয় কোটেশন, এটা লিখলে। এইবার তোমরা মূল রচনাটা শুরু করবে এইখান থেকে। রত্নগর্ভা বঙ্গমাতার গর্ভে, রত্নগর্ভা মানে যে মায়ের আর কি, যে মা রত্ন প্রসব করেন, যার গর্ভে রত্ন ধারণ করেন। তো আমরা বলছি বাংলা মাতা অর্থাৎ বঙ্গমাতা, তার গর্ভে যুগ যুগ ধরে জন্মগ্রহণ করেছেন দ্যুতিমান। দ্যুতিমান মানে যারা নিজেদের থেকে আলো বিকিরণ করে, নক্ষত্র সম মানে নক্ষত্রের মতো কৃতি সন্তানেরা। অর্থাৎ প্রথম লাইনের মানে বঙ্গমাতার কোলে যুগে যুগে জন্মগ্রহণ করেছে খ্যাতনামা নক্ষত্ররা বা উজ্জ্বল নক্ষত্ররা। তোমাদের ভাষাতে বলে দিলাম, সহজ সহজ ভাষায়। তারা যারা তাদের, এখানে দেখো চন্দ্রবিন্দু দিতে হবে, কারণ বিখ্যাত ব্যক্তিদের যারা তারা বলতে গেলে চন্দ্রবিন্দু দিতে হয়। যারা তাদের স্বীয় প্রতিভার হিরণ্যদূতিতে, যারা তাদের নিজেদের প্রতিভার, হিরণ্যদূতি মানে হীরের যে গ্লেজ, যে দ্যুতি, তার থেকে যে আলো বিচ্ছুরিত হয়, তাতে মহিমামণ্ডিত করেছে। অর্থাৎ আমাদের মহিমামণ্ডিত করেছে বাংলার মুখকে, বা তুমি লিখতে পারো উজ্জ্বল করেছে বাংলার মুখকে। তাদের মধ্যে অন্যতম হলেন, এইবার যার সম্পর্কে লিখতে বলা হয়েছে তার নামটা লিখবে এইভাবে। আমি কয়েকটা স্যাম্পল তোমাদের দেখিয়ে দিচ্ছি। গণনাট্য আন্দোলনের অন্যতম পথিকৃৎ বাদল সরকার, বা তুমি লিখতে পারো তাদের মধ্যে অন্যতম হলেন নাট্যকার বাদল সরকার। লিখতে পারো তাদের মধ্যে অন্যতম হলেন আধুনিক যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। লিখতে পারো তাদের মধ্যে অন্যতম হলেন চিত্ররূপময় কবি জীবনানন্দ দাশ কিংবা রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ। তুমি লিখতে পারো তাদের মধ্যে অন্যতম হলেন জ্ঞান যোগী পুরুষ স্বামী বিবেকানন্দ। লিখতে পারো বিশিষ্ট চিত্র কাহিনী শিল্পী নারায়ণ দেবনাথ। লিখতে পারো কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। লিখতে পারো 1084 মা। এটা লিখলে এই কথাটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখবে, এটা এনার লেখা একটা বিখ্যাত গ্রন্থের নাম, যে কারণে ওনাকে ওনার গ্রন্থের নাম দিয়ে বিশেষায়িত করা হয় যে 1084 মা মহাশ্বেতা দেবী। লিখতে পারো অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। লিখতে পারো ব্যতিক্রমী চলচ্চিত্রকার ঋত্বিক ঘটক। লিখতে পারো নারী জাগরণের অগ্রদূত
বা মুসলিম নারী সমাজের অগ্রদূত বেগম রোকেয়া। এইভাবে তোমাকে লিখতে হবে। এরপর শুধু এইটুকু ধরো তুমি নর্মালি লিখে দিলে যে কেউ, এরপরে তোমার যদি একটু বুদ্ধি থাকে, আমি বলেছিলাম বুদ্ধি খাটাতে হবে, এরপরে দুটো লাইন তার সম্পর্কে তুমি যদি লিখতে পারো, যে ধরো নারায়ণ দেবনাথ দেওয়া হলো, তার সৃষ্ট চরিত্রগুলি বা তার সৃষ্ট কার্টুনগুলি আমাদের শৈশবের অমূল্য সম্পদ বা আমাদের শৈশবের সুখস্মৃতি। বা তুমি লিখতে পারো তার কবিতাগুলি শুধু আবৃত্তির মঞ্চেই আবৃত্তি করা হয় না, আমাদের জীবনের সঙ্গে ধ্বনিত হয়। ধরো এটা আমি সুকান্ত সম্পর্কে বললাম, আমি বললাম ঋত্বিক ঘটক সম্পর্কে, তার চলচ্চিত্রগুলি শুধু আমাদের বিনোদনের উপকরণ নয়, বরং আমাদের জীবনবোধের পাঠ দেয়। এই রকম তার সম্পর্কে নিজের বুদ্ধিতে একটা দুটো লাইন আরও যোগ করো, একদম পারফেক্ট হয়ে গেল। এইবার জন্ম ও বংশ পরিচয়, বাজার চলতি যে ছকগুলো সেখানে দেখবে এখানে কোটেশন দেওয়া। তুমি জীবনে যে মানে বিভিন্ন বইয়ে তো যখন যারা জীবনী লিখেছেন, বিভিন্ন জীবনী রচনা লেখা, সেখানে তো তারা সবটা ঢেলে লিখেছেন। দেখো যে কোথাও এই জন্ম বংশ পরিচয়ের আগে কিন্তু ওই রকম কোটেশন দেওয়া থাকে না, দরকার নেই দেওয়ার। তুমি লেখো এখানে যার উনি এত খ্রিস্টাব্দের এত তারিখে অমুক জেলার অমুক জায়গায় জন্মগ্রহণ করেন, তার পিতা ছিলেন অমুক, বা তার পিতা ছিলেন, যদি এখানে তুমি জানো তার পিতার পেশা কি, তার পিতা ছিলেন বিখ্যাত উকিল অমুক, মাতা ছিলেন অমুক দেবী, মায়ের নামের পরে একটা দেবী দিয়ে দেবে। এইখানে তুমি লিখে দিলে। তার সঙ্গে যদি তো কারো অনেক মনীষীর জন্ম অন্য জায়গায় হয় বা নিজের বাড়িতে হয় না, মাতুলা মানে মামা বাড়িতে হয় বা অন্য কোথাও হয়, সেটাও এখানে যদি তোমাদের আর কি প্রশ্নপত্রে দেওয়া থাকে সেটা তোমরা লিখে দেবে। শিক্ষা জীবন, প্রত্যেকের ক্ষেত্রেই তুমি দেখো বাঙালিদের ক্ষেত্রে এই কথাটা কিন্তু মানে একদম প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য। তার প্রাথমিক শিক্ষার সূচনা হয় পরিবারেই বা বাড়িতেই। এরপর তিনি এই বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপন করেন, তারপর তিনি এই বিদ্যালয় থেকে বা এই কলেজ থেকে এই পাশ করেন, এইভাবে তুমি লিখবে। বা যদি তুমি দেখো যে তিনি বেশি দূর পড়াশুনো করতে পারেননি নানা কারণে, তাহলে লিখতে হবে তিনি প্রথাগত শিক্ষায় এরপর আর শিক্ষিত হতে পারেননি। এইভাবে তোমাকে এই শিক্ষা জীবনটা শেষ করতে হবে। এবার অবদান বা কর্মজীবন, এইটার কোনো ছক হয় না, আন্দাজে কিছু বানিয়ে বানিয়ে কথা তুমি লিখে দিলে চলবে না। সূত্র দেখো তিনি কি কি গল্প লিখেছেন বা কি করেছেন, তোমরা এখানে লিখতে পারো তার সাহিত্য সম্ভার, যদি কোনো সাহিত্যিক দেয় তার সাহিত্য সম্ভারের তালিকা দীর্ঘ। যদি কোনো সিনেমা আর্টিস্টের দেয় বা ঋত্বিক ঘটকের দিলে তুমি লিখতে পারো তার চলচ্চিত্রের সংখ্যাটা দীর্ঘ। যদি এখানে কোনো সাহিত্যিকের দেয় যে বলে দিয়েছি, এই রকম লিখবে তিনি এই এত সালে এই করেছেন, গেল। এবার পুরস্কার ও সম্মান লাভ, অমুক ক্ষেত্রে মানে কোন ক্ষেত্রে, সাহিত্য ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তিনি জীবনভর নানা সম্মানে সম্মানিত ও পুরস্কৃত হয়েছেন, তার মধ্যে এত সালে এই, এত সালে এই, এত সালে এই পুরস্কার তিনি পেয়েছেন। যদি কারোর জীবনী দেওয়া হয় সেখানে পুরস্কার সম্মান লাভের বিষয়টি নেই যদি দেখছো, তাহলে ওটা লিখবে না। এইবার উপসংহার, তুমি চাইলে এখানে মৃত্যু বলে আলাদা একটা পয়েন্ট করতে পারো, সেখানে মৃত্যু লিখে তারপরে উপসংহার লিখতে পারো, বা একবারে উপসংহারের মধ্যেও মৃত্যু লেখা যেতে পারে। মৃত্যু কি, এই মায়াময় মাটির পৃথিবী থেকে তিনি এত সালে আর কি পরলোক গমন করেন বা অমৃত লোকে যাত্রা করেন, এইভাবে তুমি লিখবে। তারপর তুমি যদি তার রোগটা লেখা থাকে তিনি এই রোগে আক্রান্ত হয়ে বা বার্ধক্যজনিত কারণে এত সালে তিনি আমাদের ছেড়ে চলে যান, এটা লিখলে। এবার উপসংহারে তার সম্পর্কে তোমার মতামত তুমি লিখবে। এই কথাটা লিখতেই পারো যে এই মাটির পৃথিবী থেকে, এই ধুলার ধরণী থেকে তিনি বিদায় নিলেও তিনি তার কর্মের মধ্যে দিয়ে চিরজীবী হয়ে থাকবেন আমাদের হৃদয়ে, বা তার কর্মযোগ্য আমাদের পথ দেখাবে, আমাদের এগিয়ে চলতে সাহায্য করবে। যাদের শতবর্ষ বা যাদের সার্ধ শতবর্ষ তাদের উপসংহারে এই কথাটা লিখবে, শতবর্ষ অতিক্রান্ত হলেও, সার্ধ শতবর্ষ অতিক্রান্ত হলেও তিনি আজও আমাদের কাছে চিরজীবী হয়ে আছেন, আমাদের হৃদয়ের মণিকোঠায় তিনি আজও অমলিন। এইভাবে লেখাটা শেষ করতে হবে। এটা ছিল জীবনীর ছক। কেমন লাগলো আমাকে লিখে জানাও, ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করো। কালকে যাতে এইটুকু ছক, আমি জানি 10 মিনিট লাগবে মুখস্থ করতে, তোমরা প্রত্যেকে মুখস্থ করে নাও। আশা করব তোমরা জীবনী রচনা কমন পাবে। যদি কমন না পাও
তাহলে এই ছক তো রইলই হাতের পাঁচ হিসেবে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং জানিয়ে রাখছি আজ রাত্রির 9টা থেকে আমি তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য লাইভে থাকবো ইউটিউব চ্যানেল থেকেই। এবং সন্ধে নাগাদ যেটা বাকি ছিল, কথা দিয়েছিলাম তিমির হননের গান কবিতার আলোচনা, সেটাও সম্রাট এক্সক্লুসিভ চ্যানেল থেকে পোস্ট হতে চলেছে। সবার আগামীকালকের পরীক্ষা ভালো হোক, সবার জন্য রইল শুভকামনা।